হোয়াটসঅ্যাপ কিউট বাডিস, কেমন আছো সবাই? আশা করি সকলে অনেক অনেক ভালো আছো। আমিও ভালো আছি। আজকে আমরা এক্সপ্লেন করতে যাচ্ছি সম্প্রতি মুক্তি পাওয়া এস লাইন, যেটা কিনা এই মাসে মুক্তি পেয়েছে। আর মুক্তি পাওয়ার পরই এটা সারা পৃথিবীতে সাড়া জাগিয়েছে। তো এস লাইন এটা বোঝার আগে, মানে কে ড্রামাটা বোঝার আগে তোমাদেরকে বুঝতে হবে মাথার উপরে যে অনেকগুলো লাল লাইন, যেটা কিনা আমরা বর্তমানে সোশ্যাল মিডিয়াতে দেখতে পাই যে একজন মাথার উপর অনেক লাইন, আবার একজনের মাথার উপর একটা লাইন থাকে, যেটা সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে অনেক বেশি ভাইরাল হচ্ছে। আমরা স্ক্রল করলে শুধু এটাই দেখতে পাই। তাহলে এটার মানে কি? আগে আমাদেরকে এটা বুঝতে হবে যে একজনের মাথার উপর অনেকগুলো লাইন, এগুলোর মানে কি। তো আমি যদি তোমাদেরকে সংক্ষেপে বোঝাই, তাহলে সেটা হচ্ছে একটা মানুষের উপরে বা মাথার উপরে যতগুলো লাইন থাকে তার বডি কাউন্ট ঠিক ততটা। আর একটা মানুষের মাথার উপর যদি একটা লাইন থাকে, তার মানে সে একজনের প্রতি আসক্ত বা সে একজনের সাথে রিলেশনে রয়েছে। আর যার অনেকগুলো মাথায় রেড লাইন রয়েছে, তাহলে তার ব্যাপারে আর কি বলবো, এক কথা সে একটা 12 ভাতারি আর কি। সো যাই হোক, আমরা তো এখন বুঝে গেলাম। ড্রামাটা চলার সময় তোমরা আরো অনেক ভালোভাবে বুঝতে পারবে। তো আর কোনো কথা না বলে আমরা জাস্ট এক্সপ্লেনে চলে যাই। তো কোরিয়ান ড্রামাটা যখন শুরু হয়, আমরা শুরুতেই দেখতে পাই যে একটা মেয়ে যার নাম হচ্ছে শিন, সে কিন্তু ঘুম থেকে উঠে পড়েছে একটা গাড়ির শব্দে। সে যখন জানলার দিকে তাকায়, যেটা কিন্তু অনেকগুলো কার্ডবোর্ড দিয়ে বন্ধ করা, আর জানলা ফাঁক গলে সে একটা মেয়ে দেখতে পায় যার নাম হচ্ছে সিয়ান, যে কিনা স্কুলে যাচ্ছে, এবং তার পিছনে একজন পুরুষ যিনি কিনা সিয়ানের চাচা আর কি। সিন লক্ষ্য করে যে তার মাথার উপর দিয়ে একটা লাল রেখা দেখা যাচ্ছে আর কি। আর সিয়ানের চাচা তাকে সঙ্গে যেতে বলে, কিন্তু সে যেতে চায় না। তারপর তারা চলে যায়। এরপর সিন দেখে যে আরো একটা মেয়ের উপর অনেকগুলো লাল রেখা দেখা যাচ্ছে। আর এই মেয়েটা কিন্তু এই এলাকাতেই নতুন এসেছে। আর সিনকে দেখে সে হাত নাড়ে, কিন্তু সিন তখন জানলাটা সাথে সাথে বন্ধ করে দেয়। সে একটু ইন্ট্রোভার্ট টাইপের মানুষ এবং মানুষের সাথে মেলামেশা করা একদমই সে পছন্দ করে না। এরপর সে নিজের ঘরে খাওয়া দাওয়া করে, টিভি দেখে এবং নিজের ছোটবেলার গল্প বলতে শুরু করে, যেখানে আমরা তার ছোটবেলা কিভাবে কেটেছি সেটাই জানতে পারি। যেখানে ছোটবেলা থেকেই সে এই লাল রেখাগুলো দেখতে পেত। বড় হয়ে সে বুঝে গিয়েছে যে এই রেখাগুলো মানে আসলে কি। ছোটবেলায় সে একদিন তার বাবার মাথার উপরেও এমন একটা রেখা দেখেছিল। তো ছোট্ট যে সিন রয়েছে, সে কিন্তু ছবি আঁকে, এবং যেখানে 4 জন মানুষের সে আঁকে, তার বাবা, তার মা, তার খালা এবং সে নিজে। আর সেই ছবিতে তার বাবা এবং তার খালার মাথার উপরে লাল রেখা ছিল, যেটা কিনা কম্বাইন্ড বা দুজনের মাথার রেখা যেখানে মিক্সড ছিল। আর এই রেখাটার মানে তার মা সঙ্গে সঙ্গে বুঝে ফেলেন, এবং তিনি বুঝতে পারেন যে তার স্বামী পরকীয়া করছে এবং তারই বোনের সাথে। এটা জানতে পেরে তো সে তার বোনের প্রতি এবং তার স্বামীর প্রতি একদম রেগে যায়, এবং রাগে, ক্ষোভে এবং ঘৃণায় এবং ভেঙে পড়া অবস্থায় সে নিজের স্বামীকে ছুরি দিয়ে খুন করে ফেলেন এবং নিজে সেখান থেকে পালিয়ে যায়। আর সিন তখন ছোটবেলা থেকে সেটার জন্য, মানে এই ঘটনার জন্য নিজেকে দোষী ভাবতে থাকে। আর তার মনে একটা মিসকনসেপশন আসতে থাকে যে লাল রেখা মানে হচ্ছে মৃত্যু, এবং সে যখন কারোর উপর লাল রেখা দেখতে পাবে সে হয়তো মারাই যাবে। এজন্য সে নিজেকে অপয়া বা বেহায়া এমন টাইপের মেয়ে ভাবতে থাকে। সে নিজেকে শেষ করে দিতে চায়, যেখানে সে ছাদ থেকে লাফ দেওয়া হতে শুরু করে, গলায় দড়ি দেওয়া হতে শুরু করে, অনেক ধরনের আত্মহত্যা করার চেষ্টা করে, যেটা কিনা একদম বৃথা হয়ে যায়। প্রতিবারে আসলে সে বেঁচেই যায়, কারণ সে মরতে পারে না এবং সে অমর। এটাই হচ্ছে তার সিক্রেট পাওয়ার। সে কখনোই মরবে না, এবং সে যখন কোনো আঘাত পাবে সেটা কিন্তু সাথে সাথে রিকভার হয়ে যাবে। এই জন্য সে সিদ্ধান্ত নিতে থাকে যে এর লাল রেখাগুলো যে উৎপন্ন হচ্ছে, এটার আসলে সোর্স কোথায় সেটা সে খুঁজে বের করবে। আর তার মতো আর কেউ কি এগুলো দেখতে পায় কিনা সেগুলো সে বের করবে। আর এটা এখানে আমার সব থেকে বেশি গুরুত্বপূর্ণ মনে হচ্ছে যে এটা তো একটা অভিশাপ তার জন্য। আর এই অভিশাপ থেকে সে কিভাবে মুক্তি পাবে সেটা এখন এক্সপ্লোর করা বাকি। আর সেটা কি এক্সপ্লোর করতে পারে কিনা সেটাই আমরা সামনে জানতে পারবো। তো সে সময় তো সেখানে একটা ডোরবেল বাজে, কিন্তু সিন দরজা খোলে না। তখন মেয়েটি বলে যে সে নতুন এসেছে, এ এলাকায় কিছুই চেনে না এবং তার সাথে বন্ধুত্ব করতে চায়। কিন্তু সিন কোনো উত্তর না দিয়ে একদম চুপ করে বসে থাকে। তো মেয়েটি অনেক ভালো ছিল মনের দিক দিয়ে, এজন্য তার জন্য কিছু ফল রেখে যায় দরজার সামনে, যাতে সে খেতে পারে। সিন দরজা খুলে এবং ফলগুলো খেয়ে নেয়, কারণ সে অনেক দিন ভালোভাবে কিছু খায়নি। এজন্য সে আনন্দ করে ফলগুলো খেতে থাকে এবং ওই মেয়েটার সম্পর্কে ভালো ভালো কিছু ভাবতে থাকে। তো এর কিছুদিন পর শহরে ঘটে যায় 3টা মার্ডার। আর যেখানে 3 জনই রয়েছে, সেখানে অবিবাহিত তরুণী, যারা কিনা এখনো বিবাহ করেনি কিন্তু তাদের মার্ডার হয়ে গিয়েছে। মামলা তদন্তে থাকা তরুণ এবং হ্যান্ডসাম
একজন পুলিশ অফিসারকে আমরা দেখতে পাই যার নাম হচ্ছে হান। তো মিস্টার হান যিনি রয়েছেন তিনি কিন্তু সেই যে প্লেসটা রয়েছে যেখানে মার্ডার হয়েছে সেটা তিনি দেখে যান যে এখানে আসলে কি কি রয়েছে। সেখানে আমরা দেখতে পাই যে ঘরে ধস্তাধস্তি কোনো চিহ্ন নেই, টাকা পয়সা নেওয়া হয়নি বা যেখানে কিন্তু সেক্সুয়ালি অ্যাবিউজও করা হয়নি এমন কোনো সিমটম দেখা যাচ্ছে না। তো আসলে যে কিলার বা যে খুন করেছে তার আসলে মোটিভ কি? সহকারী পুলিশ অফিসার তখন জানায় যে এই লোকটা আসলে সাইকো নাকি সে মানসিক রোগী যে এভাবেই খুন করছে, তার উদ্দেশ্য বা ইন্টেনশন সম্পর্কে আমরা কিছুই জানতে পারিনি। প্রতিবেশীদের একজন তখন জানায় যে আগের রাতে একটা হেলমেট পরা লোককে বিল্ডিংয়ে ঢুকতে দেখেছিল সে কিন্তু একজন ডেলিভারি ম্যানের মতনই ছিল। অন্যদিকে আমরা দেখতে পাই নতুন মেয়েটি আবারও ফল নিয়ে আসে এবং সিনকে শুভেচ্ছা জানায় এবং তার সাথে ছোট বোনের মতো সম্পর্ক গড়ে নেয় এবং সুন্দর আচরণ করতে থাকে। তখন টিভিতে যে খুন হয়েছিল সেটারই নিউজ দেখানো হচ্ছিল। সিন দেখে যে হেলমেট পরা লোকটির মাথায় কেবল একটা লাল রেখা, মানে সে একজনের প্রতি লয়াল এমনটাই বোঝানো হয়েছে। একজন প্রাপ্তবয়স্ক পুরুষের মাথায় একটা মাত্র লাল রেখা, এটা একদম রেয়ার কেস আর কি। এজন্য তার মনে হয় এই লোকটা কি খুনি হতে পারে। রাতে সিন দেখে সেই হেলমেটধারী লোকটি নিজের ছোট বোনের ঘরে ঢুকেছে আর এখনও একটা মাত্র লাল রেখা রয়েছে। তখন সেখানে সিন ছিল এবং ভয়ে সে পুলিশকে ফোন করে আর তখন এই লোকটা হেলমেট খুলে ফেলে আর সাথে সাথে তার রেখার সাথে আরও একটি রেখা যুক্ত হয়ে যায়, সে যেটা কিনা ডিরেক্টলি তার ছোট বোনের সাথে সংযুক্ত রয়েছে। সিন বুঝতে পারে না লোকটা কি আসলে খুনি নাকি খুনি না। পরদিন সহকারী অফিসার ফোন করে হানকে জানায় যে রাতে করা ফোন কলটি এসেছিল সেটা হানের বাড়ির উল্টো দিক থেকে এসেছিল। তাও তো কেবল জানতো যে খুনি ডেলিভারি ম্যান হতে পারে, কিন্তু এই তথ্য জনসাধারণ সম্পর্কে কিছুই জানানো হয় না, কারণ যদি জনগণ এটা সম্পর্কে জেনে যায় তাহলে কিন্তু অনেক বড় কেস হয়ে যাবে এবং মিডিয়াকে সামলানো যাবে না আর কি। হান তখন সতর্ক হয়ে দ্রুত সিনের দরজায় কড়া নাড়ে এবং সিন দেখে যে হানের মাথায় অসংখ্য লাল রেখা, মানে এই লোকের কথা নাই বলে সে অনেক কিছু করেছে আর কি। আর সে মনে মনে হানকে একদম গালি দিতে থাকে যে হালাই কামটা করলো কি। ঠিক তখনই উপরতলায় এক লোক এসে হানকে নিষেধ করে যে এত জোরে কড়া নাড়বেন না, নক করবেন না, আবর্জনা ফেলার লোকই তো পাওয়া যায় না, আপনি এখানে এসব করছেন। সিন তখন একটু ফাঁক দিয়ে দরজা খুলে জানায় যে সে ভুল করে পুলিশকে ডেকে ফেলেছিল। এখানে হান কিছুটা বিব্রতকর অবস্থায় পড়ে যায় আর কয়েকদিন পর তদন্তে অগ্রগতি আসে যখন পুলিশরা জানতে পারে যে দুইটা নারী এবং একজন পুরুষ এই ঘটনার সাথে ইনভলভড। আর পুরুষটার নাম হচ্ছে জিমিন। সহকারী পুলিশ অফিসার সেটা দেখে এবং জিমিন সে লোক যে কিনা ওই দিন সকালে সিনের দরজায় সামনে হানকে অভ্যর্থনা জানিয়েছিল আর তারা তদন্তের সিদ্ধান্ত নেয় কিন্তু তখন হান তার একটা ফোন কল পায় যেখানে হাসপাতাল থেকে তার বাবার খোঁজে ফোন এসেছিল। সে ছাদের দিকে ছুটে যায়, দেখে যে একটা লোক দেয়ালের সাথে দাঁড়িয়ে রয়েছে এবং বিড়বিড় করছে। সে চায় লোকটি লাফিয়ে পড়ুক, কিন্তু ডাক্তার এসে তখন তাকে নামিয়ে ফেলে আর কি। অন্যদিকে সহকারী জিমিনের অ্যাপার্টমেন্টে গিয়ে দেখে যে সেখানে দরজা খোলা আর ভেতরে দেখে যে তার ঘর অদ্ভুতভাবে সাজানো এবং সেখানে কোনায় মানে বেশ কিছু রশি আমরা দেখতে পাই যেগুলো লাল রঙের ছিল আর কি। এখানে কিছু একটা ঘটনা ঘটতে পারে হয়তো। তো সেখানে দেখা যায় যে সেখানে যে রেখাগুলো ছিল সেগুলোর সংখ্যাও কিন্তু অনেক। হঠাৎ তার মনে খুব খুন করার ইচ্ছা জাগে, যেখানে তার নিজের ছোট বোনকে চাপা দেয় এবং গলা টিপে ধরতে থাকে। তখন সিন সে ঘরে ঢুকে যায় এবং সে হাতে কাঁপতে কাঁপতে ছুরি ধরে ফেলে, মানে সে কী করবে বুঝতে পারছিল না। জিমিন প্যাচ না দিয়ে তার মানে কোনো কনফিউশন ছাড়াই সহজে ছুরিটা ছাড়িয়ে নিতে পারে এবং সিনের পেটে কোপ মারে একটা, আর সে নিজের ছোট বোনের দিকে আবারও যায়। তখনই পুলিশ অফিসার হান সেখানে চলে আসে আর নিচে সিনের চশমাটা খুঁজে পায়। দরজা খোলা দেখে এরপর সে উপরে ওঠে। ঘরের দেওয়ালে অগণিত লাল রেখা দেখে সে একদম নিস্তব্ধ হয়ে যায়। এমন সময় ছোট বোনের চিৎকার শোনা যায়। হান ছুটে গিয়ে ব্যালকনিতে দেখে যে সেখানে খুনের চেষ্টা করছে সেই লোকটা। নিশানা করে গুলি ছড়ে আর জিমিন সাথে সাথে মাটিতে লুটিয়ে পড়ে এবং সে মারা যেতে থাকে। তার মাথার সকল লাল রঙের যে রেখাগুলো ছিল সেগুলো একদম ইনভিজিবল হয়ে যেতে থাকে এবং তার ছোট বোনকে অ্যাম্বুলেন্সে পাঠানো হয় আর সিনের পেটের আঘাতও তখন সারিয়ে ওঠে। সিন তখন মনে করতে থাকে যে জিমিন যখন মারা যাচ্ছিল সেটার আগে সে তাকে বলেছিল তুমিও কি লাল রেখাগুলো দেখতে পাও। আর এই কথা শুনে আমাদের সিনও বুঝে যায় যে এই যে জিমিন লোকটা রয়েছে সাইকো কিলার, সেও আসলে এরকমের লাল রেখা দেখতে পায়। আর এখানে যে চশমাটা পড়ে রয়েছে সেটাই হয়তো সব রহস্যের সমাধান করে নিতে পারে আর কি।
আর পরবর্তী সিনে আমরা দেখতে পাই যে হানের যে ভাগ্নে রয়েছে সে শিনকে অভ্যর্থনা জানায়, কংগ্রাচুলেট করে এবং সে বলে যে তারা একই স্কুলে পড়ে। আর এ প্রথম কারো জীবন বাঁচানোর পর শিন নিজের অস্তিত্বে এক ধরনের শান্তি অনুভব করতে থাকে এবং সে নিজেকে আর ইউজলেস মনে করে না। আর এখানে আমাদের এপিসোড 1 শেষ হয়ে যায়, যেখানে আমরা এসলাইন সম্পর্কে বেশ কিছু তথ্য জানতে পেরেছি যে এসলাইন আসলে কিভাবে কাজ করে আর ওই মেয়েটার আসলে কি হয়েছে এবং সেগুলোর রহস্য সে পরবর্তীতে কিভাবে খুঁজে বের করবে সেটা একটা হিন্ট আমাদেরকে এপিসোড 1-এ দেওয়া হয়েছে। তো আমরা পরবর্তী ভিডিওতে খুব শীঘ্রই সেটা আসবে, আমরা এপিসোড 2 এক্সপ্লেন করব। তো সেটার জন্য তোমরা পার্ট 2 চাও কিনা সেটা অবশ্যই কমেন্টে জানাও। পার্ট 2 কমেন্ট করলে আমি বুঝবো যে তোমরা আসলে পার্ট 2 চাও। আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, নাহলে কিন্তু ভিডিওর নোটিফিকেশন তোমরা পাবে না। আর ওভারঅল এই ড্রামাটা তোমাদের কেমন লাগছে একদম অনেস্ট রিভিউ সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে। আর পরের এপিসোডগুলো কিন্তু আরও বেশি জটিল এবং অন্যান্য বিষয় সম্পর্কে আমরা জানতে পারবো। তো তোমাদেরকে একটা কথা জানিয়ে রাখি, রিসেন্টলি আমাদের চ্যানেল অনেক বেশি ডাউন হয়ে গিয়েছে, একদম ভিউজ আসছে না। তো এভাবে চললে তো আমি কন্টিনিউ করতে পারবো না আর কি খুব বেশি দিন। তো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, আমাদের ভিডিওগুলো দেখবে, বাকি ভিডিওগুলো যেটা আমরা এক্সপ্লেন করেছি, এবং সেখানেও লাইক কমেন্ট করে ফেলবে। এতে আমাদের চ্যানেলের রিচটা কিছুটা বাড়লে আমরা কন্টিনিউ করার যে ইন্সপিরেশন সেটা খুঁজে পাবো। ইউজুয়ালি তোমাদেরকে এভাবে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে খুব একটা বলা হয় না, তবুও আজকে বলছি কারণ খুব একটা ভালো পজিশনে নেই চ্যানেলটা। তো আমরা খুব শীঘ্রই এপিসোড 2-তে দেখা করছি। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।